লেখিকা রাখি চক্রবর্তীর স্পর্শ। উত্তম আগরওয়ালের দুই মেয়ে পূজা আর নেহা। উনি পেশায় প্রমোটার, কিন্তু বহু বছর প্রমোটারি করবার পর কেমন যেন জাতে উঠতে শখ যায় উত্তম বাবুর। গুন্ডা বদমাইশের সঙ্গে অনেক দিন ব্যবসা তো হলো, আর 50 বয়সে এসব যেন পোষাচ্ছে না। তাই 3 পার্টনার মিলে একটা ইংরেজি মাধ্যম স্কুল খুললেন। 3 পার্টনার প্রথমে ছিল বটে, পরে ওনাদের সরিয়ে উনি একাই সব মুষ্টিগত করে ফেলেছেন। এখন স্কুলে আসতে বেশ ভালোই লাগে। বেশ অল্প বয়সী শিক্ষিত ম্যাডামরা স্যার স্যার বলে, উচ্চ শিক্ষিত প্রিন্সিপাল ওনার কথায় ওঠেন বসেন। এই ব্যাপারটা বেশ ভালোই লাগে উত্তম বাবুর। প্রথম জীবনে অনেক ব্যবসায়ীর হয়ে গুন্ডাগিরি করতেন, আস্তে আস্তে নিজেই প্রমোটারি শুরু করেন। তাও বছর 15 হলো। এখন এই ইংরেজি মাধ্যম স্কুলেই ব্যবসাটাতেই মন দিয়েছেন উত্তম আগরওয়াল। ইচ্ছে আছে একটা কলেজও করবেন। মা লক্ষ্মীর কৃপায় টাকা পয়সার কোনো অভাব নেই উত্তম বাবুর। বাড়িতে স্ত্রী পিয়া আর 2 মেয়ে। বড় মেয়ে পূজার বিয়ে শাদী হয়ে 2 নাতি হয়ে গেল। শুধু ছোট মেয়ে নেহাকে নিয়েই একটু অশান্তি উত্তম বাবুর পরিবারে। ওনাদের পরিবারে কেউই স্কুলের গণ্ডি টপকে কলেজে যায়নি। প্রিয়া বা তিনি তো ননই, বড় মেয়ে পূজাও না। তাতে কি টাকা পয়সার কমতি আছে নাকি? উত্তম বাবুর বক্তব্য, মেয়ে মানুষ বেশি পড়ালেখা করে কি করবে। যদিও এই বক্তব্য ওনার স্কুলে উনি কখনোই পেশ করেন না, এটা ওনার মনেই আছে। উনি জানেন এসব কথা বাইরে এলে মেয়েদের গার্জেনরা খেপে যাবে, তাই ওখানে এর উল্টোটাই বলেন সব সময়। আরে মেয়ে মানুষ তো সেই বিয়ে শাদী করে বাচ্চা বড় করবে, কিন্তু নেহা কেমন যেন অন্য রকম। ঠিক বাগে আনতে পারেন না উনি। কলেজে পড়লো, আবার কলেজ শেষে ইউনিভার্সিটিতেও পড়লো। মেয়েরা এত লেখাপড়া করলে যা হয়, নেহারও তাই হলো। হঠাৎ একদিন উত্তম বাবুর সাগরেদ বিশু খবর দিল নেহার নাকি ইউনিভার্সিটিতেই একটা বাঙালি ছেলের সঙ্গে লটোঘটো আছে। একেবারে মধ্যবিত্ত ছেলে। নেহার যে কি করে এরম পছন্দ হলো কে জানে। অগত্যা সেই ছেলেটিকে চমকে দিন 15 মধ্যেই আর এক প্রমোটারের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় নেহার। ঝুনঝুনওয়ালা ওরা। এখন আর তাদেরও প্রমোটারি নেই, সোনার দোকান। অঙ্কিত বেশি দূর পড়েনি, ওই স্কুলটুকুই। কলেজে আর যায়নি, 1.5 বছরও টেকেনি বিয়েটা। হঠাৎ নেহা 1 বছর আগে ভবানীপুরে এসে হাজির। কিছুতেই আর ফেরত পাঠানো যায়নি নেহাকে। ডিভোর্স ফাইল করে দিল নেহা। অঙ্কিত কি পছন্দের ছেলে ছিল উত্তম বাবুর? ছেলেটা ব্যবসা বেশ বুঝতো, দোষের মধ্যে একটু মদ খেত। তাতে কি, পুরুষ মানুষ, এসব তো একটু আধটু করবেই। মদ খাবে, বাইরে 2-1 মেয়ে ছেলেও, তাতে কি। প্রিয়া তো কই কোনো দিন ঝিমলি বা বিজলির বিরুদ্ধে মুখ খোলেনি, আর খুলবেই বা কি করে? একটা ছেলেও দিতে পারল না। মুখ খুললে মুখ ভেঙে দিতাম না, মনে মনে ভাবেন উত্তম বাবু। পূজাও ওসব কিছু মনে করে না। নেহাই কেমন যেন অন্য রকম। কিছুতেই অঙ্কিতের কাছে ফিরে গেল না। উত্তম বাবুর বদ্ধমূল ধারণা ওই বাঙালি ছেলেটাই কারণ। ও নেহার দিলে না থাকলে ঠিক অঙ্কিতের সঙ্গে সংসারটা টিকে যেত। গুড মর্নিং স্যার, শুক্লা ম্যাম হেয়ার। অ্যাম আই ডিস্টার্বিং ইউ? ঘুম থেকে উঠে প্রিন্সিপালের ফোন। এই এক জ্বালা বাবা, সব সময় কি যে ইংরেজিতে ফটর ফটর করে। हाँ बोलिए मैम, क्या बात है इतना सुबह सुबह? বলছিলাম স্যার, ক্লাস 9-10 গার্জেনরা কমপ্লেন করেছে। তাদের দাবি ইমিডিয়েট সায়েন্সের টিচার আনতে হবে। ঝুমা চলে যাবার পর পিওর সায়েন্স পোস্ট তো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। লাইফ সায়েন্সের টিচার দিয়ে আর চালানো যাচ্ছে না, একটা টিচার লাগবে স্যার। হ্যাঁ তো লে লিজিয়ে, অ্যাড দে দো পেপার মে। ওয়েবসাইটে দিয়েছিলাম স্যার, তাতে বেশ কটা সিভি জমা পড়েছে। 3 জনের সিভি বেশ ভালো দেখলাম, 2টি ছেলে আর 1টি মেয়ে। হ্যাঁ তো লড়কি কোই লে লিজিয়ে না, স্কুল মে লড়কি হি আচ্ছা হোগা। না স্যার, একটু সমস্যা আছে। মেয়েটি আসলে ম্যারিড এবং প্রেগনেন্ট। এই অবস্থায় নিলে আবার তো কিছুদিন পর ছুটি নেবে, তখন তো আবার এক সমস্যা হবে। আগে থেকে থাকলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু জয়েন করা থেকেই যদি, তো ফির ও 2 लड़का में से एक को ले लीजिए, लेकिन गार्जियन लोग खुश रहना चाहिए, कोई गार्जियन कंप्लेन नहीं होना चाहिए। सब জানিয়ে দেন উত্তম বাবু। রাইট স্যার, উই উইল টেক কেয়ার অফ দ্যাট বলে শুক্লা ম্যাম ফোন রেখে দেন। ফোন রেখে 2টি সিভির ফোন নম্বর মিলিয়ে ফোন করেন শুক্লা ম্যাম।
পেপারে অ্যাড দেখে নিউজ পেপারে মার্ক করছিল নেহা। কেয়া কর রহি হো বেটি? উত্তম বাবু জিজ্ঞেস করেন। কুছ নেই পাপা, এই কতগুলো চাকরির জন্য মার্ক করছিলাম, ইন্টারভিউ দেব বলে। ঘরে বসে বসে কি করব? নেহা বলে, उसके लिए बाहर जाना क्या जरूरत है? मैं तुमको स्कूल का चेयरपर्सन बना देता हूँ, स्कूल संभाल लेना। আমিও ভাবছিলাম একটা বিএড কলেজ খুলবো কলকাতার বাইরে, তো আমাকে ওখানে যেতে হবে। তুই যদি স্কুলটা দেখিস ভালোই হবে। স্কুল আমি কি দেখব পাপা, ও তো শুক্লাদি ভালোই সামলাচ্ছে, আর আমি অন্য কিছু করতে চাই আগরওয়ালের কোনো সাহায্য ছাড়া। দেখ বেটি, বাইরের লোক বাইরেরই হয়, আপন হয় না। তুই এর আগে কখনো বলিসনি যে তুই কাম করতে চাস, বললে তোকে আগেই বসিয়ে দিতাম। আর তুই তো আমার মতো নোস, কত পড়াশোনা তোর, ইংরেজিতে এমএ অবধি পড়েছিস, কি সুন্দর ইংরেজি বলিস তুই। আমার জায়গায় তুই থাকলেই তো ভালো রে নেহা। আমি তো রইলামই, কোনো অসুবিধা হলে বলবি। আর হ্যাঁ, শুক্লা ম্যাম তো ঠিকই আছে, বাট ফ্যামিলির কেউ থাকলে বিজনেস গ্রোথ খুব ভালো হয় বেটি। বিজনেস পাপা, ওটা একটা স্কুল। নেহা বলে, হা শালি বেটিয়া, স্কুল হোক আর কলেজই হোক, আমাদের কাছে সব বিজনেস। শোন, খেয়াল রাখবি যে বোর্ড রেজাল্ট যেন ভালো হয়, তা না হলে কিন্তু গার্জেনদের বিশ্বাস পাবি না। ছোট থেকে চাপে রাখবি বাচ্চাদের, তাহলে দেখবি বোর্ড রেজাল্টের চাপ থাকবে না, এমনিই ভালো হবে। সব বাচ্চা কি আর চাপ নিতে পারে পাপা? যদি না পারে 2-3 বার বলবি, তারপর স্কুল থেকে বের করে দিবি। তোর তো কোনো চাপ নেই, জানবি একটা বাচ্চা গেলে ওই জায়গায় আমরা আরও বেশি পয়সা দিয়ে আর একটা বাচ্চা নিতে পারবো। যত হায়ার ক্লাস হবে তত ভালো, ডোনেশন অ্যামাউন্ট বেশি। কিন্তু বাবা, তাতে বাচ্চাটা কোথায় যাবে? স্কুল লাইফের মাঝে যদি স্কুল চেঞ্জ করতে হয়, সেটা তো বাচ্চার জন্য চাপের। মনোবল একেবারে ভেঙে দেবে বাবা। শোন বেটিয়া, এত ভাবলে তুই ব্যবসা চালাতে পারবি না। তুই শুধু দেখবি আমাদের কিসে লাভ, ব্যাস। বাচ্চার কি হবে সে বাচ্চার মা বাবা বুঝবে। মন না চাইলেও মাথা নেড়ে হ্যাঁ বলে নেহা। তাহলে আমি শুক্লা ম্যামকে বলে দিচ্ছি, কাল থেকে রেগুলারলি স্কুল যাবি তুই, বুঝেছিস? আমি একটু শিলিগুড়ি যাব, ওখানে জমি ফাইনাল হয়ে গেছে। এবার কলেজের সব প্ল্যান অনুমোদনের জন্য পাঠাতে হবে। ওখানে বেশ কয়েক মাস না থাকলে হবে না রে বেটিয়া, বুঝলি? কোথায় থাকবে পাপা? নেহা জিজ্ঞেস করে। নিজের ফ্ল্যাটের কথা ইচ্ছে করেই চেপে যান উত্তম বাবু। তাতে যদি রিঙ্কির সঙ্গে থাকাটাও বাইরে বেরিয়ে আসে, এই কমাস রিঙ্কির সঙ্গে ভালো মতোই থাকা যাবে, মনে মনে ভাবেন উত্তম বাবু। মুখে বলেন, দেখি একটা বাড়ি ভাড়া করে নেব কিছু মাসের জন্য। ও ওখানে আমার অনেক ছেলে আছে, অসুবিধা হবে না। নামি ইংরেজি মাধ্যম স্কুলে ইন্টারভিউ দিয়ে বেরোলো রিক। ওরা মাত্র 2 জনকে ডেকেছে। ওর যে কম্পিটিটর সে আবার ইংরেজি মাধ্যমেই পড়াশোনা করেছে। রিকের কেমন মনে হলো প্রিন্সিপাল ম্যামের ওকেই বেশি পছন্দ। স্বাভাবিক, বাংলা মাধ্যমে পড়া ছেলে কেনই বা পছন্দ করবে? সরকারি চাকরির পরীক্ষাগুলো হচ্ছে না, যেটা কোয়ালিফাই করা আছে সেটারও ফাইনাল রেজাল্ট বেরোয় না। রিকের একমাত্র ভরসা ওর মার্কশিটটা। বিএসসি, এমএসসি, বিএড, কোথাও নম্বর খুব একটা খারাপ নেই, কিন্তু এরা তো স্মার্টনেস দেখবে। সেদিক থেকে তো এসব ভাবতে ভাবতে বাড়ি চলে এলো রিক। কিরে, ইন্টারভিউ কেমন হলো? জয়িতা দেবী জিজ্ঞেস করেন। রিকের মা, ওই হলো একরকম। 2 জনকে ডেকেছিল, আমার মনে হলো অন্যজনকেই বেশি পছন্দ কর্তৃপক্ষের। ও দেখ, কি আর করবি, অন্য স্কুলগুলোতেও দেখ, জয়িতা দেবী বলেন। হাত পা মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়ে রিক। বিকেলে ঘুম থেকে উঠে দেখে যে স্কুলটায় সকালে ইন্টারভিউ দিয়ে এলো সেখান থেকে SMS আর মেল দুটোই করেছে। কার্ল আর্জেন্টলি ডেকেছে। তাহলে কি আশা আছে? একটু মনে আশা নিয়ে কাকার চায়ের দোকানে যায় রিক। বাড়িতে কিছু জানায় না ইচ্ছে করেই। থাক, আগে চাকরিটা হোক, তারপর বলা যাবে। পরের দিন সকালে যথাসময় চলে যায় রিক। আজ গিয়ে দেখে ওর কম্পিটিটর আসেনি, ও একাই। তাহলে কি? মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম, প্লিজ হ্যাভ ইউর সিট। আচ্ছা, আজ আপনাকে ডেকে পাঠালাম একটা বিশেষ দরকারে। আপনার রেজাল্ট খুব ভালো, তাই একটু বেশি পছন্দ আমার। আমি বিশ্বাস করি ভালো ছেলেমেয়েরা শিক্ষক হিসেবে না এলে দেশ এগোতে পারে না। কিন্তু একটি সমস্যা আছে, আপনার ইংরেজি মাধ্যমে পড়াশোনা নয়, সচরাচর আমরা ওটাই চাই। বলছি, অনর্গল ইংরেজি বলতে আপনার অসুবিধে হবে না তো? মাথা নেড়ে না বলে রিক, আমি পারবো। দেখুন মিস্টার রিক সামন্ত, আমাদের ক্লাস 9-10-এর ছেলেমেয়েরা কিন্তু ভীষণ ফ্লুয়েন্ট।
আমাদের খুব ইমিডিয়েটলি সায়েন্সের টিচার চাই, তাই আপনাকে আজই ডাকলাম। আপনি পারবেন তো? না পারলে বলুন, আমরা লোয়ার ক্লাস দেব। নো ম্যাডাম, আই ক্যান হ্যান্ডেল। আই ডু টিচ ইন সাম কোচিং সেন্টার্স। ওকে, দেন স্টার্ট ফ্রম টুডে। উই অফার গভর্নমেন্ট পে স্কেল। I hope you will be satisfied. এছাড়া উই হ্যাভ ক্যান্টিন, ইউ ক্যান হ্যাভ টিফিন এনি টাইম। তাহলে 3rd পিরিয়ডে ক্লাস 9-এ ফিজিক্স দিলাম, আর 4th পিরিয়ডে ক্লাস 10-এ। দেখুন আগে গিয়ে কেমন লাগে। ওয়েলকাম টু আওয়ার গ্রুপ। আপনি যান, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করছি। ওকে? মাথা নেড়ে বেরিয়ে যায় রিক। বিশাল বড় স্কুল, সেই 3 বছর বয়স থেকে ক্লাস 12। কলকাতার ধারে এত বড় জায়গা কেনাও কম কথা নয়। ক্যান্টিন, টেনিস কোর্ট, ফুটবল, ক্রিকেট, সুইমিং পুল সবই আছে। ম্যাম বললেন 3rd পিরিয়ডে ক্লাস 9 দিলেন, কিন্তু কোন সেকশন, কোথায় বা ক্লাস, যাব কোন দিকে, এসব ভাবতে ভাবতেই একটা মিষ্টি মেয়ে এগিয়ে আসে। হ্যালো, আই এম শর্মিষ্ঠা, ম্যানেজমেন্টে আছি। আপনি নতুন জয়েন করলেন শুনলাম প্রিন্সিপাল ম্যামের কাছে। কাম দিস ওয়ে স্যার। একটা লম্বা খাতায় সই করিয়ে বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করিয়ে নিল মেয়েটি। তারপর এক পাতায় স্কুলের নিয়মাবলী দিয়ে আর একটা প্রফেশনাল রুটিন দিয়ে স্টাফ রুমে নিয়ে গেল। রিকের ধারণা ছিল স্টাফ রুম মানে একটা বড় টেবিল হবে, যার চারদিকে টিচাররা থাকবে, যেমন ওদের সরকারি স্কুলে থাকতো। এখানে দেখলো সেরকমটা নয়, বরং কিছুটা কর্পোরেট অফিসের মতন। একটা কিউবিকেল দিল, একটা নিজস্ব ডেস্কটপ, হ্যাঁ অবশ্যই একটা বড় রুমে লকারও আছে। রিক লক্ষ্য করে সব টিচাররাই নিজেদের কিউবিকেল আর কম্পিউটার নিয়েই ব্যস্ত। খুব একটা নিজেদের মধ্যে বাক্যালাপ কেউ করছে না। ও নিজেও তাই করলো। 2nd পিরিয়ডের মধ্যে লেসন প্ল্যান কম্পিউটারে বানিয়ে সাবমিট করে দিল। 3rd পিরিয়ডে ক্লাস 9C। নতুন টিচারকে দেখে সবাই বেশ উত্তেজিত। ক্লাসের সবচেয়ে বিচ্ছু ছেলে রক্তিম একটা কাগজের প্লেন বানিয়ে ফেলল। যেই স্যারের মাথায় ছুটতে যাবে অমনি রক্তিম দেখল রিক কি অসীম দক্ষতায় ক্যাচ লুফে নিল প্লেনটাকে। এবার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল, স্টুডেন্টস, তোমাদের মধ্যে কে কে ক্রিকেট খেলো? বেশ অনেক হাত উঠল। রিক বেশ খুশি হয়ে গেল। এবার বলল, ধরো তুমি একটা বলকে উপরে ছুঁড়ে মারলে, আচ্ছা এটা কি কাইনেটিক হবে না পোটেনশিয়াল এনার্জি হবে? রিক আবারও বলল, তোমরা যদি আমাকে সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে ক্রিকেট খেলবো। টিচার নিজে থেকে খেলবে বলছে। ছেলেরা তো বেজায় খুশি। সবাই নিজেরাই রক্তিমকে থামিয়ে দিয়ে গোটা ক্লাস মন দিয়ে শুনল। রিক জানে প্রথম কিছুদিন ওর ওপর ভীষণ নজর রাখা হবে, তাই ওই ক্রিকেট খেলার ব্যাপারটা স্টুডেন্টদের বললেও আগে যে প্রিন্সিপাল ম্যামের পারমিশন নিতে হবে সেটা ভুলে যায় না রিক। হেড ম্যামের পারমিশন নিয়ে স্টুডেন্টদের সঙ্গে খেলবার প্রতিশ্রুতি দিয়ে চলে গেল রিক। পরে ক্লাস 10। ক্লাস 10 মোটামুটি নিজেরাই সিরিয়াস, হয়তো বোর্ড এক্সাম সামনে বলেই। এই ক্লাসটিতে বাগে আনতে বিশেষ অসুবিধা হয়নি রিকের। কিন্তু মুশকিল হলো ক্লাস 9কে যেহেতু রিক নিজে থেকেই খেলার কথা বলেছে, তারা তো বেজায় উৎসাহী। অন্য সেকশনগুলো চলে এলো রিকের সঙ্গে দেখা করতে। সবাই জানতে চায় কবে খেলবে স্যার। শেষে শুক্লা ম্যামের সঙ্গে কথা বলে রিক ঠিক করে পরের দিন টিফিন আওয়ারে খেলবে। হাতের কাজগুলো সেরে স্কুল বেরোতে একটু দেরি হয়ে গেল নেহার। ইস, পাপা বলেছিল টাইমে স্কুলে যেতে, না প্রথম দিনেই লেট। হয়তো টিফিন আওয়ার শুরু হয়ে যাবে। মেন গেট দিয়ে নেহার গাড়ি ঢুকতেই যথারীতি সিকিউরিটি দৌড়ে আসে। গোটা স্কুল হুটোপুটি করে খেলছে। রাম্প বেয়ে ওপরে উঠতে উঠতে হঠাৎ মাঠের দিকে চোখ আটকে যায় নেহার। কে ব্যাট করছে ওটা? রিক। একদম তো রিকের মতোই লাগছে। এত দূর থেকে ভালো বোঝাও যাচ্ছে না রিক নাকি রিকের মতোই অন্য কেউ। আরও খানিকটা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করে নেহা। না, বোঝা যাচ্ছে না ভালো, তবে রিকের মতোই তো লাগছে। রিকও ভালো ক্রিকেট খেলতো কলেজে। ইন্টার কলেজ কম্পিটিশনে কতবার টিমকে জিতিয়ে এনেছে। না, রিক হবে না, হয়তো অন্য কেউই। ওর মতন অবয়বটা। রিক অন্তত পাপার কাছ থেকে দূরেই থাকবে। এই সব ভাবতে ভাবতে শুক্লা ম্যামের ঘরের দিকে এগিয়ে যায় নেহা। হ্যালো ম্যাডাম, সরি ফর বিং লেট, নেহা বলে। ও নো, এসব কি বলছেন? আপনার স্কুল, আপনি যখন খুশি আসবেন। নো ম্যাম, এটা স্কুল, যখন খুশি আসতে আমি পারি না। কাল থেকে আই উইল বি অন টাইম। আচ্ছা চলুন, আপনার রুমটা দেখিয়ে দিই, শুক্লা ম্যাম বললেন। আচ্ছা, আমাদের কজন স্টাফ? বেশ সন্তর্পণে জানতে চায় নেহা। টিচিং আর নন টিচিং মিলিয়ে প্রায় 100 জন হবে। কেন ম্যাম? ও না, কিছু না, এমনি জানতে চাইছিলাম। ওই 100 জনের নাম আছে? আবার সাবধানে জিজ্ঞেস করে নেহা।
হ্যাঁ এই তো, বলে স্টাফ প্রোফাইল খুলে দেন শুক্লা ম্যাম। 80 জন টিচারের নাম, না কোথাও রিকের নাম নেই তো, তাহলে অন্য কেউই হবে। তবুও মনের মধ্যে কাঁটাটা খচখচ করতেই থাকে। জিজ্ঞেস করেই ফেলে নেহা, আচ্ছা শুক্লা ম্যাম, বলছিলাম স্কুলে আসার সময় দেখলাম একজন টিচার বেশ ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছেন, উনি কি গেম টিচার? আরে না না ম্যাডাম, আর বলবেন না, উনি ফিজিক্সের টিচার মিস্টার রিক সামন্ত। গতকালই জয়েন করেছেন, নতুন টিচার, সবে জয়েন করেছেন, যা হয় আর কি। ছেলেরা খুব উত্ত্যক্ত করছিল, বয়সটা অল্প তো, আর উনিও বোধহয় ছেলেদের কন্ট্রোল করার জন্য বলেছেন যে ওদের সঙ্গে একটা ম্যাচ খেলবেন। তাই আমি বলেছিলাম আজ টিফিনে খেলবেন। কেন ম্যাম, কোনো অসুবিধা আছে কি? না না, অসুবিধা কি, এমনি জিজ্ঞেস করছিলাম। ভালো মনে করেছেন ম্যাম, ওনার নামটা স্টাফ প্রোফাইলে এন্ট্রি করতে হবে তো। আচ্ছা আপনি বসুন, এই যে কম্পিউটার, সব ডেটা পেয়ে যাবেন। আর কোনো অসুবিধা হলে কল করবেন আমায়। আসি, অনেক কাজ আছে। মাথা নেড়ে হ্যাঁ বলল নেহা। বিশাল রুম, এসিও চলছে পুরো দমে, তবুও নেহা বুঝতে পারে ও ঘামছে। এক গ্লাস ঠান্ডা জল খেলো, আবার জানলার কাছে গেল। মাঠটা এখান থেকেও দেখা যাচ্ছে। এখন আর ব্যাট নেই রিকের হাতে, বল করছে ও। ছেলেরাও খুব খুশি। আরও 2-1 স্যারকে দেখা যাচ্ছে মাঠে। দেখে মনে হচ্ছে টিচার ভার্সেস স্টুডেন্ট ম্যাচ হচ্ছে। নিষ্পলক নয়নে রিকের দিকে তাকিয়ে রইল নেহা। কত বছর হবে? এমএ ফাইনাল পরীক্ষা তো বিয়ের পর দিয়েছি, তাহলে 3 বছর, না আরও বেশি, ওরকমই হবে। বছর 3 কি তার কিছু বেশি সময়ের পর রিকের সঙ্গে দেখা বলা ভুল, রিক তো জানেই না আমি ওকে লক্ষ্য করছি। আচ্ছা রিক এই স্কুলে চাকরি নিল কেন? ও কি জানে না এটা পাপার স্কুল? পাপা বোর্ড অফ মেম্বার্সে আছে, নিশ্চয়ই জানে না, জানলে আসতো না। যেভাবে পাপা ভয় দেখিয়েছিল ওদেরই বা দোষ কোথায়? মধ্যবিত্ত পরিবার, গুন্ডারা বাড়ি গিয়ে বিবাহযোগ্য দিদির হাত ধরে টানাটানি করে শাসাচ্ছে। কোন ছেলে আর এই অবস্থায় প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখবে? আচ্ছা রিক তো জানতো আমার অঙ্কিতের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমি আর পাপার কাছে নেই, তারপরেও তো একবার যোগাযোগ করেনি, কেমন আছি জানতে চায়নি কেন? মন থেকে মুছে ফেলেছে নেহাকে? তাই হবে, হয়তো পাপার মতো আমাকেও ঘেন্না করে। থাক, আমাকে ঘেন্না করেও যদিও সুখী হয় তো হোক, কিন্তু এই স্কুলে রিক কতটা নিরাপদ? পাপা মনে হয় জানে না রিক এখানে চাকরি পেয়েছে, জানলে কিছুতেই ওকে নিত না। কিন্তু কতদিন? পাপা তো জানবেই না, তার আগেই ওকে সরিয়ে ফেলতে হবে। পাপা এখন মাস 6 এদিকে আসবে না, তার আগেই অন্য একটা চাকরির ব্যবস্থা করতে বলতে হবে রিককে। কিন্তু কিভাবে বলবো? বলতে গেলে তো সামনে যেতে হবে। না না, আমি রিকের সামনে যাব না কিছুতেই। কিন্তু কতদিন যাব না? রোজ স্কুলে আসলে তো একদিন না একদিন চোখে পড়বেই। ডোরবেল, চিন্তায় ছেদ ঘটালো। ইয়েস কাম ইন, নেহা বলে। ম্যাডাম এটা সই করে দিতে বললেন আপনাকে। মেয়েটি একটি কাগজ দেয়, নেহা পড়ে দেখল রিকের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সই করে ছেড়ে দিল। বিরাট হন্ডা সিটি গাড়িতে ফিরছিল নেহা। জ্যাম থাকার জন্য গাড়িটাও ওদের কলেজের রাস্তা ধরল। একেবারে কলেজের পাশ দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল, অনেক স্মৃতি ভেসে আসে। সেই ফর্ম তোলার লাইন থেকে পরিচয় রিকের সাথে। এই সামনে এগোও না, সামনে তো ফাঁকা, একটা ছেলে বলল। এখানেই দাঁড়াতে বলেছে ভলেন্টিয়াররা। ধুত, এত ভিড়, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হবে, বুদ্ধি বটে, এগো। আর না হলে আমায় ছাড়ো, আমি এগোচ্ছি। क्यों? मैंने पहले लाइन दिया। अरे तो एगो ना, के मना करेছে? बोल रही हूँ, इधर ही खड़ा रहने के लिए कहा। मेरी माँ तो इधर ही रुक। বলেই ছেলেটা পাশ দিয়ে চলে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে নেহা। মিনিট 5 পর দেখে ছেলেটার ফর্ম জমা হয়ে গেল। ওর পেছনে লোকেরাও এদিক ওদিক দিয়ে জমা করে দিল। নেহার প্রায় কাঁদো কাঁদো অবস্থা। হঠাৎ সেই ছেলেটা কোথা থেকে উদয় হলো। এই সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? ফর্ম জমা দেবে না? এত ভিড়, ঢুকতেই তো পারছি না। এদিক ওদিক দিয়ে সবাই জমা দিয়ে চলে গেল। উফ, তোমাকে তো কখন বললাম এগো, না হলে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে সারাদিন। আরে বাবা, এটা বেঙ্গল, কোনো কিছু নিয়ম মতো হয় নাকি? যাকগে, দাও দেখি ফর্ম। তোমার যা অবস্থা, তাতে তুমি গোটা দিন এখানেই দাঁড়িয়ে থাকবে। ওর হাত থেকে ফর্মটা নিয়ে নেয় রিক। ফর্মটা দেখে বলে, কি নাম? নেহা আগরওয়াল। ইংরেজিতে ভর্তি হবে, তাই তো? বেশ, টাকা দাও, ফর্মটা দাও, সাবমিট করে আসছি, যদি বিশ্বাস করতে পারো।
মন্ত্রমুগ্ধের মতো ছেলেটিকে ফর্ম দিয়ে দেয় নেহা। মিনিট 15 পর ছেলেটি ওর ফর্মের কাউন্টার পার্ট আর ওর টেম্পোরারি আই কার্ড নিয়ে হাজির হয়। নাও, কাজ হয়ে গেছে। শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলে। আমাকে যদি আগেই দিতে আমার সঙ্গে কখন জমা করে দিতাম। নাও ধরো সব। 10 দিন পর থেকে ক্লাস। নেহার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। ছেলেটা চলেই যাচ্ছিল। নেহাই ডাকলো, সুনো, নাম क्या है तुम्हारा? कहाँ रहते हो? ডিপার্টমেন্ট कौन सा है? বাবা, এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোপাচ্ছিলে, এখন এত প্রশ্ন? আমি রিক সামন্ত, থাকি সন্তোষপুরে, ফিজিক্স ডিপার্টমেন্ট। मैं নেহা আগরওয়াল, ভবানীপুরে থাকি। বাহ, বেশ তো বাংলা বলো। এই শোনো, আমি পিওর বাঙালির ছেলে, বাংলা মাধ্যমে পড়াশোনা। হিন্দি ইংরেজি কোনোটাই ভালো পারি না। আমার সঙ্গে কথা বললে পিওর বাংলায় বলবে, বুঝেছো? হেসে ঘাড় নাড়ে নেহা। এরপর থেকে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে নেহা আর রিকের। ফ্রেশার্স ওয়েলকামে নেহা দারুণ নেচেছিল। তারপর থেকে নেহা আর রিক একে অপরকে একটু অন্যরকমভাবে পছন্দ করতে শুরু করে। ছোটোখাটো ফর্সা নরম নেহা মন কেড়ে নেয় টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম রিকের। কিন্তু বাঙালি আর অবাঙালি প্রভেদটা মিটিয়ে ওদের একে অপরের কাছাকাছি আসতে আরও প্রায় 1 বছর লেগে যায়। দিনটা এখনও স্পষ্ট মনে পড়ে নেহার। সেদিন কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা ছিল। কলেজ থেকে বেরোনোর সময় মায়ের ফোন এলো, গাড়ি খারাপ। ট্যাক্সি করে চলে যেতে বলল। নেহা যাদবপুরে পড়তে যেত। হাজরা থেকে যাদবপুর অনেকটাই, পড়া শুরুও সন্ধ্যা থেকে। মিনিট 15 দাঁড়ানোর পরেও যখন ট্যাক্সি পেল না, তখন ভাবলো বাসেই চলে যাই। হঠাৎ কোথা থেকে রিক বাইক নিয়ে সামনে এসে ব্রেক করলো। কিরে, সন্ধে হয়ে গেল, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? एग्जाम था, लेट हो गया, आज गाड़ी भी खराब, टैक्सी के लिए खड़ी हूँ, अभी तक तो मिला नहीं। এই তোকে বলেছি না, বাঙালি কলেজ, বাঙালি রাজ্য, আমিও বাঙালি, আমার সঙ্গে বাংলায় কথা বলবি। তা যাবি কোথায়? যাদবপুর, সংক্ষেপে উত্তর দেয় নেহা। আয়, আপত্তি না থাকলে বাইকে আয়, আমি তো ওদিকেই যাব, উঠে আয়। রিকের জন্য একটা অন্যরকম ভালো লাগা তো ছিলই, কিন্তু স্বপ্নের হিরো একেবারে বাইকে উঠতে বলছে, এটা একটু স্বপ্নাতীত। তবুও সব দ্বিধা ছেড়ে উঠল নেহা বাইকে। উপায়ও ছিল না, আর কোনো যানবাহনেই নেহার সময় পৌঁছতে পারত না। অসুবিধে হলে আমায় ধরতে পারিস। বাইক চালাতে চালাতে নির্দেশ দিল রিক। না, ঠিক আছে, তুমি তো আস্তেই চালাচ্ছ, আমার অসুবিধা হচ্ছে না। ধুত, তোর অসুবিধার কথা কে বলেছে? আমার ভালো লাগবে তাই বলছিলাম, একটু দুষ্টু হেসে বলে রিক। গায়ে কাটা দিয়ে ওঠে নেহার। ওর যে রিককে ভালো লাগে, রিক বুঝে গেল নাকি? না হলে এরকম প্রস্তাব কি করে দিচ্ছে? আলতো করে জড়িয়ে ধরে রিককে। পৌঁছে যায় যাদবপুর। টিউশন শেষে নেহা বেরিয়ে দেখে রিক তখনও বাইরে দাঁড়িয়ে। রাত 8:30। এখনো বাড়ি যায়নি কেন রিক? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন রিক? বাড়ি যাবে কি করে? ট্যাক্সি লে লেঙ্গে। আবার বলেছি না। হেসে ফেলে নেহা। ইয়াদ হ্যাঁ, বাংলায় বলবো। উঠে আয়, বাড়ি ছেড়ে আসি। এরম হাড় কাঁপানো ঠান্ডায় কোথায় ট্যাক্সি? রিক বলে। খানিকটা গিয়ে বাইকটা থামিয়ে দেয় রিক। রোকা কিউ, আই মিন দাঁড়ালে কেন? হেসে ফেলে রিক। তোকে কিছু বলবো বলে। কি বলবে? বুকটা কেমন ঢিপ ঢিপ করতে থাকে নেহার। আচ্ছা থাক, এখন বাড়ি চল, পরেই বলবো। চা খাবে? এত ঠান্ডা, এতক্ষণ বাইক চালাচ্ছ, হয়তো কষ্ট হচ্ছে। তা খেলে হতো। থাক, তোর দেরি হয়ে যাবে। লোকজন নেই বিশেষ রাস্তায়। তোর মতো মাখনের একটা নরম পুতুলকে বাইকে নিয়ে ঘুরতে একটু ভয়ই লাগছে আমার। কিচ্ছু হবে না আমার, চলো চা খাই। আর বাইক তো গাড়ির চেয়ে আগে পৌঁছবো। জমিয়ে 2 কাপ চা খেলো দুজনে। ইচ্ছে করি এবার রিককে একটু আঁকড়ে ধরল নেহা। প্রিয় পুরুষের স্পর্শ পেতে নেহারও খুব ভালো লাগছিল। নির্বিঘ্নে বাড়ি দিয়ে এসেছিল নেহাকে রিক। রাতের বেলা রিকের মোবাইলে একটা SMS ঢোকে। প্রায় রাত 12টা তখন। বললে না তো আমায় কি বলবে? তখন হোয়াটসঅ্যাপ ছিল না, SMS-ই ভরসা। রিকও মেসেজ করলো, কিছু না, তোকে 2টো কাজ দিতাম। ভালো করে শুদ্ধ বাংলা বলা শেখ আর আমিষ খাওয়া প্র্যাকটিস কর। মতলব কুছ নেই মেরে প্যার। আমি বাঙালির ছেলে তো, মাছ মাংস আর তোকে ছাড়া থাকতে পারবো না। লাভ ইউ ভেরি ভেরি মাচ। মি টু রিক, কিন্তু ননভেজ খেতে পারবো না, ইম্পসিবল। ওকে, ওটা নিয়ে পরে ডিল হবে। নে, রাত হয়েছে, শুয়ে পড়। কাল সকালে আমার মাখন পুতুলটার কালি চোখ দেখতে পারবো না। গুড নাইট। সেই শুরু খুনসুটিতে ভরা 4 বছরের প্রেম পর্ব।
খুব সুন্দর সময় ছিল তখন। নেহা বুঝত রিক একটু স্পষ্ট বক্তা হলেও ভীষণ কেয়ারিং। নেহার কিছুতেই অসুবিধা হলে না বললেও বুঝত রিক। আজ সেই সরস্বতী পুজোর খাওয়ানোর দিনটা খুব মনে পড়ছে। সেই হাড় কাঁপানো ঠান্ডার মাস 2 পরে সরস্বতী পুজো। ওদের কলেজে খাওয়ানোর ব্যবস্থা পরে একটা রবিবার দেখে করা হয়। ভেজ আর নন ভেজ সেকশন পুরো আলাদা ব্যবস্থা করেছিল কলেজ। রিক একটা অরেঞ্জ পাঞ্জাবি পরেছিল আর নেহা একটা পিঙ্ক শাড়ি। একসঙ্গেই ছিল ওরা। খেতে যাবার সময় নেহাই বলেছিল, তুমি ওপরে ননভেজ সেকশনে চলে যাও রিক, আমি খেয়ে তোমাকে ফোন করে নিচ্ছি। কে বলল তোকে আমি ননভেজ সেকশনে খাবো? আমি তো আজ ভেজ সেকশনে খাবো। কেন? তুমি তো নিজেই বলো তুমি চিকেন সবচেয়ে বেশি ভালোবাসো। আজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে, তুমি খাবে না? আমি সবচেয়ে বেশি তোকে ভালোবাসি নেহা। আর দেখ আমি তো সর্বভুক, আমার তো ভেজ সেকশনে খেতে কোনো অসুবিধা নেই। একবেলা চিকেন নাই বা খেলাম, আমি সেদিন ননভেজ সেকশনে খাবো যেদিন তোর আমার পাশে বসে খেতে কোনো অসুবিধা হবে না। খাস বা নাই খাস, অন্তত বসতে অসুবিধা হবে না। নেহার চোখের কোণটা কেমন চিকচিক করে উঠেছিল। রিকের বয়সী একটা ছেলে, যাদের কাছে খাওয়াটা খুব প্রিয়, সে শুধুমাত্র ও গন্ধটা নিতে পারে না বলে খাওয়াটা আনন্দে স্যাক্রিফাইস করে দিল। এতটা অ্যাডজাস্টমেন্ট অন্তত ও, ওর বাবা বা ওর জামাইবাবু কারো মধ্যে দেখেনি। আস্তে আস্তে নেহা অভ্যস্ত হয়ে উঠেছিল। বছর খানেক পর রিক যাই খাক আর অসুবিধে হতো না নেহার। ভালো বাংলা বলতে শিখে গেছিল, এমনকি ডিম খেতেও শুরু করেছিল। একদিন চিকেনও খেয়েছিল, খুব ভালো লাগেনি বলে আর খায়নি, কিন্তু ডিম বা ডিম দিয়ে তৈরি কোনো জিনিস খুব পছন্দ করতে শুরু করেছিল নেহা। অবশেষে আসলো সেই ভয়ঙ্কর দিন। পাপাকে বিশু কাকা জানিয়ে দিল ওর আর রিকের সম্পর্ক। কিছুতেই মানবে না পাপা, আমিও নাছোড় বান্দা। শেষে পাপা জানালো কথা বলবে ও রিকের সঙ্গে রিকের বাড়ি গিয়ে। কথা বলা যে অত ভয়ানক হতে পারে তা ধারণারও বাইরে ছিল নরম সরম নেহার। তখন ওরা ইউনিভার্সিটিতে, দুজনের ডিপার্টমেন্ট দু জায়গায়। পাপা পুরো দল নিয়ে গিয়ে রিককে শাসালো। পাপার পোষা গুন্ডারা রিকের সামনে রিকের দিদির হাত ধরে টানাটানি। উফ, ভাবলেই এখনও গা শিউরে ওঠে নেহার। এসব কথা অবশ্য অনেক পরে জানতে পেরেছে নেহা। অঙ্কিতের সঙ্গে বিয়ের প্রায় মাস 6 পরে রিকের এক বন্ধুর সঙ্গে একদিন দেখা হয়েছিল নিউ মার্কেটে। সে বলেছিল পুরো ঘটনাটা। সেদিন রিকের বাড়ি থেকে ফিরে পাপা শুধু বলেছিল অবাঙালি মেয়েকে রিকের বাড়ি থেকে মেনে নেবে না। রিকের লেখা একটা চিঠি দেখিয়েছিল পাপা। লেখা, ডোন্ট কন্ট্যাক্ট উইথ মি এনিমোর, আই অ্যাম ফাইন উইথ মাই লাইফ, বি ফাইন উইথ ইয়োর্স রিক। সেই শেষ, আর কোনো যোগাযোগ করেনি রিক। নেহা বেশ কিছুবার ফোন করার চেষ্টা করেছে, সুইচড অফ। নেহাকে একেবারেই গৃহবন্দী করে রেখেছিল সবাই। দিন 15 পরেই অঙ্কিতের সঙ্গে বিয়ে হয়ে যায় নেহার। ম্যাডাম জি ঘর আ গেয়া। অতীতে ভাসতে ভাসতে বর্তমানকে ভুলতে বসেছিল নেহা। ড্রাইভারের ডাকে সম্বিত ফিরল। খুব শীত করছে আজ। বিশাল হন্ডা সিটি থেকে নেমে ভবানীপুরের আগারওয়াল ম্যানশনের দিকে এগিয়ে যায় নেহা। বেশ দিন 15 হলো স্কুলে আসছে রিক। স্কুলটা এখন অনেকটা চেনা হয়ে গেছে। আজ সকাল থেকে অফ। সেই শেষের দিকে 3টে ক্লাস আছে। লেসন প্ল্যান রেডি করে সাবমিট করে একটু বাইরে বেরোলো রিক। সবে সেকেন্ড পিরিয়ড, করবোটা কি এতক্ষণ? যাই বাইরের বাগানের ওপাশটা একটু হেঁটে আসি। আজকালের মধ্যে সরকারি চাকরির পরীক্ষার কাউন্সেলিং লিস্ট বেরোনোর কথা। ভাবতে ভাবতে হাঁটছিল রিক। হঠাৎ একটি বাচ্চা মেয়ের কান্নায় সম্বিত ফেরে। টয়লেটের কাছে ছোট্ট পরীর মতো একটা বছর 3-এর ছোট্ট মেয়ে কাঁদছে। ওর ভাগ্নে তুলির চেয়ে কিছু বড় হবে। তুলির মতোই নরম সরম একমাথা কোচকানো কালো চুল। কাঁদছে বটে, কিন্তু আস্তে, খুব গলা ফাটিয়ে নয়। মেয়েটার ফর্সা গাল লাল হয়ে গেছে। রিক এগিয়ে গেল মেয়েটির দিকে। আই কার্ড দেখে ওর নাম ধরে জিজ্ঞেস করলো, অনুষ্কা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? মেয়েটির কোনো উত্তর নেই। রিককে দেখে আরও ফোপায়। যেহেতু জায়গাটা লেডিস টয়লেটের কাছে, রিক ভাবল কোনো অ্যাটেন্ডেন্ট নিশ্চয়ই থাকবে। খুঁজলো খানিক, কিন্তু পেল না। এদিকে বাচ্চা মেয়েটি কিছুতেই রিককে ছাড়ে না, হাত ধরে রয়েছে শক্ত করে। রিক ভাবল আই কার্ড দেখে মেয়েটিকে ক্লাসরুমে দিয়ে আসি, কিন্তু মেয়েটি কিছুতেই ক্লাসে যাবে না, বসে পড়ছে মাটিতে। কিছুক্ষণ পর রিক একটি বড় মেয়েকে টয়লেটে আসতে দেখল। তাকেই বলল, ক্যান ইউ হ্যাভ এ লুক? আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস লিটল গার্ল ইজ সেইং। বড় মেয়েটি বাচ্চা মেয়েটির স্কার্টটা খুলে ওকে টয়লেটে নিয়ে গেল। রিক ভাবল, আহা, অতটুকু মেয়ে হয়তো ওটাই বলতে চাইছিল, স্কার্টটা খুলে দাও। যাক, এবারও চলে যাবে। একটু এগোতেই শর্মিষ্ঠা বলে ম্যানেজমেন্টের মেয়েটির সঙ্গে দেখা।
আরে আপনি এখানে? আমি সারা স্কুল আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আপনাকে চেয়ারপারসন ম্যাম ডেকেছেন, 3 তলায় অফিস, চলে যাবেন, বুঝেছেন? হঠাৎ চেয়ারপারসন ডাকলো কেন? চাকরি নিয়ে কোনো সমস্যা হলো নাকি? 3 তলার দিকে এগোতে যাবে, অমনি ওই বাচ্চাটি টয়লেট থেকে বেরিয়ে আবার কাঁদে। রিকের হাতটা শক্ত করে ধরে থাকে। এই রে, কি করি? কোনো অ্যাটেন্ডেন্ট নেই, বড় মেয়েটাও চলে গেল। লেডিস টয়লেটে ঢোকাটাও কি ঠিক হবে? কিন্তু মেয়েটা বলে ওঠে, খুব জ্বালা করছে স্যার। এতটুকু শিশু এরকম কষ্ট পাচ্ছে দেখে কোনো কিছু না ভেবেই এগিয়ে গেল রিক। খানিকক্ষণ পর মেয়েটিকে ক্লাসে পৌঁছে দিয়ে চেয়ারপারসনের রুমের দিকে এগিয়ে গেল। চেয়ারপারসনের রুমে ঢোকার আগে নামটা চোখে পড়ল, উত্তম আগরওয়াল। পা কেঁপে গেল রিকের। এ কি সেই উত্তম আগরওয়াল, না অন্য কেউ? কিন্তু শর্মিষ্ঠা ম্যাম বলল যে যদি হয়েও থাকে এবারে আর রিকের কোনো দোষ নেই, খুব বেশি হলে আর কি হবে, বলবে যে কাল থেকে আর এসো না। খানিকটা মানসিক প্রস্তুতি নিয়েই রুমের ভেতরে ঢুকলো রিক। মে আই কাম ইন? এসো। এতদিন পর নেহাকে সামনে দেখে আরও অসহায় লাগতে শুরু করলো রিকের। প্রায় 3 বছর হবে, কি রোগা হয়ে গেছে নেহা। বড়লোক বাপ, বর খেতে দেয় না নাকি? চোখ দুটোতে এত কান্না কেন? কোনো উচ্ছ্বাস নেই? ধুর, আমিই ভুল ভাবছি। হয়তো ডায়েট করছে তাই রোগা। কি হলো, বসো। নেহার ডাকে সম্বিত ফেরে রিকের। ইয়েস ম্যাম বলে চেয়ার টেনে বসে। হেসে ফেলে নেহা। আমার স্কুল নয় রিক, আমার বাবার। আমি বাবার অনুপস্থিতিতে শুধু দেখভাল করছি। আমাকে এত সম্মান না দেখালেও চলবে। আমার কাছে দুজনরাই মালিক পক্ষ, সংক্ষিপ্ত জবাব দেয় রিক। তুমি জানতে এটা আমার বাবার স্কুল? না, এই রুমে ঢোকার আগে নামটা দেখলাম, তাও সন্দেহ ছিল যে 2 ব্যক্তি একই কিনা। তোমাকে দেখে নিশ্চিত হলাম এটা ওনারই স্কুল। রিক বলে, আমিও তাই আন্দাজ করেছিলাম রিক। আমি দিন 15 আগেই জানতাম তুমি এখানে জয়েন করেছো, কিন্তু যেদিন জানলাম তারপর থেকে খুব জ্বর ছিল, উঠতেই পারিনি। এই আজই স্কুল এলাম, এসেই মনে হলো ব্যাপারটা তোমাকে জানানো দরকার। তুমি আমাকে কি করতে বলো নেহা? রিক, এই জায়গাটা তোমার পক্ষে নিরাপদ না। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো, তাই বলছিলাম। বুঝেছি, কাল থেকে আর আসতে হবে না, তাই তো? বেশ, আসবো না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রিক। আমার পুরো কথা তো শোনো রিক, এত রিয়াকশনিস্ট তো তুমি ছিলে না। হলো কি তোমার? শোনো, আমার বাবা এখন শিলিগুড়িতে একটা কলেজ খুলবে, ওখানে এখনই এখানে আসবে না। আর এই স্কুলের দায়িত্বে আপাতত আমি। শোনো, তারা নেই, কিন্তু তুমি প্যারালালি অন্য স্কুলেও চেষ্টা করো রিক। পেলে চলে যেও। সরকারি 2 জায়গায় কোয়ালিফাইড হয়েই আছি, কাউন্সেলিং বাকি, শুধু হলেই ছেড়ে দেব। বেশ, কিন্তু মোটামুটি মাস 3 মধ্যে একটা ব্যবস্থা করে নিও, ওকে? ঘাড় নেড়ে উঠে গেল রিক। হঠাৎ কি মনে হতে ঘাড় ফিরিয়ে বলল, নিজের যত্ন নিও। দেখে মনে হচ্ছে না খুব ভালো আছো বলে। চোখ বেয়ে জল পড়তে থাকে নেহার। এখনও কেউ ওর ভালো থাকার পরোয়া করে? অনেকদিন বাদে রিকের সঙ্গে কথা হয়ে মনটা বেশ হালকা লাগছে নেহার। যাক, ও সুখী হোক আর নাই হোক, রিক অন্তত গুছিয়ে নিয়েছে নিজেকে, এগিয়ে গেছে জীবনে। চায়ের সঙ্গে আজ মা ধোকলা করেছে। এত বড় বাড়িতে শুধু মা আর ও, 2টো প্রাণী। নেহা খেয়াল করেছে পাপা না থাকলেই মা যেন একটু খুশি থাকে, পাপা থাকলে যেন বড্ড জড়সড়। বেটিয়া, ধোকলা খালে। अच्छा लगेगा तबीयत, प्रिया देवी बोलें। भूख नहीं है माँ? अच्छा दे दो। সবে মাত্র ধোকলা খেয়ে চায়ের কাপটা হাতে নিয়ে একটু আয়েশ করে বসেছে নেহা, অমনি শুক্লা ম্যামের ফোন। এই ভর সন্ধেবেলা কি হলো? হ্যাঁ বলুন শুক্লা ম্যাম, নিরুত্তাপ গলায় জানতে চায় নেহা। ম্যাডাম, একটা খারাপ খবর আছে, আপনি একটু টিভিটা অন করুন, বাংলা নিউজ চ্যানেল দেখুন। আমি আপনাকে মিনিট 15 পর ফোন করছি। সঙ্গে সঙ্গে টিভি অন করে নেহা। দেখে ওদের স্কুলের সামনে অভিভাবকদের ভিড়, সবাই উত্তাল। গেট ভাঙার চেষ্টা করছে অভিভাবকরা। অভিযোগ একটি, নার্সারির বাচ্চার ওপর নাকি যৌন নির্যাতন হয়েছে। খুব সাম্প্রতিককালে বহাল একজন সিনিয়র সেকশনের শিক্ষক লেডিস টয়লেটে বাচ্চাটির ওপর যৌন নির্যাতন চালিয়েছে অন্তত 8 ঘন্টা। ওই শিক্ষককে নাকি 8 ঘন্টা কোথাও পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর তাকে লেডিস টয়লেটের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন ম্যানেজমেন্টের একজন তাকে খবর দেন যে চেয়ারপারসন ম্যাম তাকে খুঁজছেন, অথচ সঙ্গে সঙ্গে তিনি পৌঁছাননি রেক্টর ম্যামের চেম্বারে। আরও অন্তত 10 কি 15 মিনিট পর সেখানে গিয়েছিলেন। এতক্ষণ কোথায় ছিলেন ওই শিক্ষক? কেনই বা লেডিস টয়লেটে ঢুকেছিলেন তিনি? বাচ্চাটি ক্রমাগত কেঁদে চলেছে আর বলছে স্যার তাকে স্কার্ট চেঞ্জ করে দিয়েছে। বাচ্চাটির মা বাবা কথা বলবার অবস্থায় নেই। অভিভাবকদের দাবি ওই শিক্ষককে এক্ষুনি তাদের হাতে তুলে দিতে হবে। এই জঘন্য অপরাধের শাস্তি চান তারা।
মাথায় আকাশ ভেঙে পড়ে নেহার। রিক একটা নার্সারির বাচ্চার ওপর নির্যাতন চালিয়েছে? অসম্ভব। রিকের এরকম কিছু করার হলে ও অনেক আগে আমার সঙ্গে অনেক কিছু করত। তার অনেক সুযোগ ছিল ওর কাছে। যে 4 বছরে একদিনের জন্য আমাকে খারাপভাবে ছুঁয়েও দেখলো না, সে একটা বাচ্চাকে? না, হতেই পারে না। তাহলে কি এসবের পেছনে পাপা আছে? জানতে পারলো কোনো রকমে যে রিক এই স্কুলে জয়েন করেছে। যাই হোক, আপাতত রিককে প্রোটেকশন দিতেই হবে। বাচ্চাটির নিশ্চয়ই মেডিকেল টেস্ট হবে। কোন হসপিটাল? ভাবতে ভাবতে শুক্লা ম্যামের ফোন। শুনেছেন নেহা ম্যাডাম, আমি মিস্টার রিক সামন্তের সঙ্গে যোগাযোগ করেছি। নির্দেশ দিয়েছি ওনার ফোন যেন বন্ধ থাকে আর উনি যেন বাড়িতেই থাকেন। আমার মনে হয় ম্যাডাম, আমাদের মিস্টার আগরওয়ালকে সব জানানো উচিত। ওনার অনেক চেনা জানা। আপাতত একটা রাস্তা অন্তত উনি দেখাতে পারবেন, শুক্লা ম্যাম বলেন। মনে মনে প্রমাদ গোনে নেহা। পাপা জানলে রিককে জেলেই রাখবে সারা জীবন। না, কিছু একটা উপায় আমাকেই বের করতে হবে। শুক্লা ম্যাম, আপনি মিস্টার সামন্তের অল্টারনেট কোনো নাম্বার জানেন? জানলে দিন। আর আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরোচ্ছি। আগে বাচ্চাটির মা বাবার সঙ্গে দেখা করা দরকার, তারপর পুলিশ। নেহা বলে, পুলিশ তো ওরাই খবর দিয়েছে, কিন্তু লোকাল থানা আমাদের চেনা জানা। এফআইআর নিলেও আমি বলেছি যতক্ষণ না আমরা শিওর হয়ে ওনাদের জানাচ্ছি ততক্ষণ যেন মিস্টার সামন্তকে অ্যারেস্ট না করা হয়। ওসি চেনা জানা, ওনার মেয়েও আমাদের স্কুলেই পড়ে, রাজি হয়েছেন। ওনার নির্দেশে মিস্টার সামন্তকে ফোন অফ রাখতে বলেছি। হ্যাঁ, ওনার বাবার নম্বরটা আছে অল্টারনেট নম্বর হিসেবে। আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করছি। আর ম্যাডাম, আপনি একা যাবেন না, মফ খেপে যাবে। যে কোনো প্রকার হামলা হতে পারে। চলুন, আমিও যাব। বেশ, আপনাকে আমি বাড়ি থেকে তুলে স্পটে যাব। গেট রেডি, নেহা বলে। অনেকটাই কাজ এগিয়ে দিয়েছেন শুক্লা ম্যাম। নেহা কাল বিলম্ব না করে গাড়িতে উঠে বসে। সোজা শুক্লা ম্যামের বাড়ির দিকে যায়। গাড়িতে উঠে রিকের বাবার নম্বরে ফোন করে নেহা। রিকই ধরে, জানতই ওর ফোন আসবে। নেহা বলছি, রিক শোনো, আমি শুক্লা ম্যামকে তুলে নিয়ে তোমার বাড়ি যাচ্ছি। রেডি থেকো, তোমাকে নিয়ে বাকি কাজ করব। কিন্তু অপর প্রান্ত অদ্ভুতভাবে নীরব। কেন এটা করলে নেহা? আমি তো বলেইছিলাম কাল থেকে আর আসবো না। তুমি নিজেই 3 মাস সময় দিলে। এই নোংরা খেলাটা আমার সঙ্গে না খেললেই চলছিল না। কি ক্ষতি করেছিলাম আমি তোমার? ভালোবেসেছিলাম তোমাকে, তার বদলে এটাই কি পাওনা ছিল আমার? কাঁদতে কাঁদতে ফোন কেটে দেয় রিক। কাঁদতে থাকে নেহাও। রিক ভাবছে এসব আমি করিয়েছি ওকে তাড়ানোর জন্য। ও মাই গড! স্পটে পৌঁছে ওরা দেখে যা ভেবেছিল পরিস্থিতি তার থেকেও বেশি উত্তাল। এই রাতেই প্রায় সব শিক্ষক শিক্ষিকাকে ডেকে পাঠিয়েছে ম্যানেজমেন্ট। শিক্ষকরা নামতেই মব আরও খেপে উঠল। কে একজন বলে উঠল, কোথায় কোথায় সেই সায়েন্সের স্যার? তুলে দিন ওনাদের আমাদের হাতে। শুয়োরের বাচ্চার এত শখ, আজ ওর সব শখ মেটাবো। শুক্লা ম্যাম আগে নামলেন। নেহা আর রিককে বললেন, কোনোভাবেই আপনি গাড়ি থেকে নামবেন না মিস্টার সামন্ত। ওরা কিন্তু আপনাকে মেরেই ফেলবে সামনে পেলে। রিক একদমই চুপ, শুধু নেহার দিকে তাকিয়ে বলে উঠল, মেরেই ফেলুক আমাকে ম্যাম, যে অপবাদ দিয়েছে তার চেয়ে মৃত্যুই ভালো। কুল ডাউন মিস্টার সামন্ত, আপনি মাথা নিচু করে বসে থাকুন। আপনাকে যেন দেখতে না পাওয়া যায় বাইরে থেকে। আমি দেখছি, একেবারে গাড়ি ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, বলে নেমে যান শুক্লা ম্যাম। গাড়িতে নেহা আর রিক। মাথা নিচু করে সামনের সিটের তলায় বসে রিক। নেহা দেখতে থাকে কি অসীম দক্ষতায় মব কন্ট্রোল করার চেষ্টা করছেন শুক্লা ম্যাম। নেহা নিজেও নামে আর ড্রাইভারকে বলে গাড়ি সোজা গেটের ভেতর নিয়ে চলে যেতে। যেহেতু ওরা দুজনেই নেমে গেছে, রিক যে গাড়ির মধ্যে সেটা আর কেউ খেয়াল করে না। নির্বিঘ্নে স্কুলের ভেতরে ঢুকে যায় রিক। আপনারা একটু শান্ত হন, দোষী নিশ্চয়ই শাস্তি পাবে। আপনারা একদম ভাববেন না আমরা কোনো অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিইনি, আজও দেব না। তার আগে আমাদের জানা প্রয়োজন ঘটনাটি কী ঘটেছে। গার্জেনরা বলে মেয়েটির যৌনাঙ্গে আঘাত পাওয়া গেছে ম্যাডাম। আপনি সিসি ক্যামেরা অন করুন। কোন সাহসে উনি লেডিস টয়লেটে ঢোকেন? হ্যাঁ আমি, এবং দেখুন স্কুলের মালিকের মেয়েও এসেছেন। আমরা সিসিটিভি ক্যামেরা চেক করবার জন্যই তো এসেছি। আপনারা শান্ত না হলে আমরা কোনো ব্যবস্থা কি করে নেব? আর মিডিয়াকে রিকোয়েস্ট করছি, যতক্ষণ না সত্যি প্রমাণিত হয় ততক্ষণ আপনারা এই নিউজ নিয়ে ট্রোলিং বন্ধ করুন প্লিজ। আগে মেডিকেল রিপোর্ট আসতে দিন। আপনারা যা করছেন তাতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ওই ছোট্ট 3.5 বছরের শিশুটির।
আমারও বাড়িতে একটা মেয়ে আছে, আমি বুঝি মায়ের কষ্ট। একটু থামুন, আমরা ইনভেস্টিগেট করি আগে। যদি আমরা দেখি যাকে আপনারা সাসপেক্ট করছেন তিনি সত্যিই দোষী, আমি প্রিন্সিপাল ম্যাম কথা দিলাম পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ওনাকে আমরা আপনাদের সামনে দাঁড় করাবো। এবার একজন গার্জেন বলে ওঠেন, কিন্তু আপনারা তো স্কুলের স্বার্থে সিসিটিভি ফুটেজ গায়েবও করে দিতে পারেন, তাই না? বেশ, আপনাদের যদি আমাদের উপর ভরসা না থাকে, গার্জেন ফোরামে যারা আছেন তাদের মধ্যে দুজন আমার সঙ্গে আসুন। এখনও কেউ স্কুলে ঢোকেনি, এটা আপনারা দেখছেন, তাহলে কোনো ফুটেজ গায়েব করার কোনো সুযোগ এখনও আমরা পাইনি। আপনারা দুজন আসুন আমার সঙ্গে। পুলিশের গাড়িও সঙ্গে সঙ্গেই এসে যায়। পুলিশকে সঙ্গে নিয়ে সবাই ঢোকে ভেতরে। শুক্লা ম্যাম সবাইকে নিজের ঘরে নিয়ে গিয়ে সিসিটিভি অন করেন। দেখা গেল রিক স্টাফ রুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো, লেডিস টয়লেটের আশেপাশে ঘুরছিল। হঠাৎ বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে গেল। গার্জেন ফোরামের দুজন গার্জেন চিৎকার করে উঠলেন, ওই দেখো ওই দেখো, মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটিকে কী সব বোঝাচ্ছে? ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ, ধমকে ওঠেন থানার ওসি। আবার রিককে এদিক ওদিক কিছু খুঁজতে দেখা গেল। ওই দেখো, আবার দেখছে কাছাকাছি কেউ আছে কিনা। ফাঁসি হওয়া উচিত এই সব লোকের। ছি ছি, কি মনোবৃত্তি। শিক্ষকদের মধ্যেই কেউ বলে উঠল। রিকের মনে হচ্ছিল এর চেয়ে নিচে মবের হাতে তুলে দিতে পারতেন শুক্লা ম্যাম, অন্তত ওর অপরাধের এমন চুলচেরা বিশ্লেষণ হতো না। এরপর একটা ক্লাস 7-এর মেয়েকে দেখা গেল, তাকেও রিক কী সব বলল। ওই মেয়েটি বাচ্চাটিকে নিয়ে টয়লেটে ঢুকলো, রিক বাইরে। এই অবধি দেখে ভিডিও পজ করলো নেহা। টিচার্সদের উদ্দেশ্যে বলল, কেউ কি এই মেয়েটিকে চেনো? সে কোন ক্লাসে পড়ে? একজন শিক্ষিকা হাত তোলেন। মাই ক্লাস ম্যাম, 7C। ফাইন্ড আউট হার কন্ট্যাক্ট নাম্বার ইমিডিয়েটলি, কল হার রাইট নাও। নির্দেশ মতো কাজ করেন শিক্ষিকা। মেয়েটিকে নিয়ে মেয়েটির বাবা আধ ঘন্টার মধ্যেই হাজির হয়। এবার মেয়েটিকে প্রশ্ন করতে শুরু করে নেহা। একদম ভয় পাবে না বাচ্চা, যা হয়েছে সত্যি বলবে। এই স্যারকে চেনো? নেহা জিজ্ঞেস করে। মাথা নেড়ে হ্যাঁ বলে মেয়েটি। আজ সকালে 2nd পিরিয়ডে তুমি যখন টয়লেট গেছিলে এই স্যার কী বলছিল? একটা নার্সারির মেয়ে খুব কাঁদছিল, স্যার বুঝতে পারছিলেন না বাচ্চাটা ঠিক কী বলছে, তাই আমাকে একটু শুনতে বললেন। তুমি বুঝতে পেরেছিলে? নেহা জিজ্ঞেস করে। না ম্যাডাম, মেয়েটি ভালোভাবে কথা বলতে পারে না, তবে ওর স্কার্ট খুব টাইট ছিল আর ভিজে ছিল। আমার মনে হলো মেয়েটি স্কার্ট খুলে দিতে বলছে, আমি তাই ওর স্কার্ট খুলে দিয়েছিলাম। বেশ, খুব ভালো করেছো। এবার বলো, মেয়েটি স্কার্ট শুধু খুলে দিয়েছিলে না চেঞ্জও করে দিয়েছিলে? আবার জানতে চায় নেহা। না ম্যাডাম, আমি শুধু বেল্ট খুলে বাটনস হালকা করে দিয়েছিলাম, চেঞ্জ করিনি কিছু। আবার ক্যামেরা চালালেন শুক্লা ম্যাম। এখানে দেখাচ্ছে বড় মেয়েটি বেরিয়ে গেল, তারপর শর্মিষ্ঠা এসে রিককে ডাকলো। রিকও চলেই যাচ্ছিল, কিন্তু এই বাচ্চা মেয়েটি আবার টয়লেট থেকে বেরিয়ে রিকের হাত ধরে। এবার রিক টয়লেটে যায়। মিনিট 10 পর বাচ্চাটিকে একটা ফ্রেশ স্কার্ট পরিয়ে ওকে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু টয়লেটে তো সিসিটিভি নেই। টয়লেটে কি হয়েছে তা কিন্তু দেখা গেল না। এবার ওসি রিকের দিকে ফিরে জিজ্ঞেস করেন, যা দেখার দেখেছি মিস্টার সামন্ত, এবার আপনি বলুন। আমার কিছু বলার নেই স্যার, আমি বাকশক্তি হারিয়েছি। আপনাদের যা বোঝার আপনারা ওই সিসিটিভি থেকেই বুঝুন, রিক বলে। ওসি বলেন, দেখুন মিস্টার সামন্ত, এটা তো মান অভিমানের সময় নয়। টয়লেটে আপনি মেয়েটিকে নিয়ে গেলেন, এই অবধি দেখা গেল। ওই 10 মিনিট কি করলেন আপনি? আপনার তো একটা বয়ান থাকবে। দেখুন স্যার, যা পরিস্থিতি তাতে আমার কথা কেউ বিশ্বাস করবে না, তার চেয়ে যা সকলে বিশ্বাস করতে চায় সেটাই লিখুন। আমি বাচ্চাটিকে যৌন অত্যাচার করেছি, রিক বলে। প্লিজ মিস্টার সামন্ত, স্পিক দ্য ট্রুথ, অনুরোধ করেন শুক্লা ম্যাম। ম্যাডাম, আজ সকালে ওই মেয়েটি কাঁদছিল দেখে আমি অ্যাটেন্ডেন্ট খোঁজার চেষ্টা করছিলাম, কাউকে দেখতে পাইনি। কেউ আসছে কিনা দেখার জন্য নয়, আমি জানি পুরুষ মানুষ হিসেবে লেডিস টয়লেটে ঢোকা উচিত নয়, তাই ঢুকিনি। তারপর এই মেয়েটি এলো, ভাবলাম ওই বাচ্চাটার সমস্যা সমাধান করে দেবে, তাই চলেই যাচ্ছিলাম, কিন্তু আবার বাচ্চাটি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। এবার আর কেউ ছিল না, আর অতটুকু একটা মেয়ে শুধু বলতে পেরেছিল, স্যার খুব জ্বালা করছে। তখন আর নিজেকে আটকাতে পারিনি। টয়লেটে গিয়ে দেখি ওর স্কার্ট ভিজে, আর ও ডাইপার পরেছিল, ও পটি করে ফেলেছিল, সেই জন্যই হয়তো জ্বলছিল। ওকে ক্লিন করে লকারে রাখা একটা ফ্রেশ স্কার্ট পরিয়ে ক্লাসে দিয়ে আসি। সবাই চুপ, ঘরে একটা পিন পড়লেও আওয়াজ হবে। এ ওর দিকে তাকাচ্ছে। হঠাৎ গার্জেন ফোরামের একজন বলে উঠল, কিন্তু মেয়েটির মা বলেছে ওর যৌনাঙ্গে লাল দাগ। এবারে নেহা কন্টেস্ট করে, ওয়েট, একটু আগে আপনারা বললেন মেয়েটির যৌনাঙ্গে আঘাত, এখন বলছেন লাল দাগ? শুনুন, এত বড় বাচ্চা যদি ডাইপার পরে পটি করে বসে থাকে, তার তো র্যাশ বেরোতেও পারে। যৌন অত্যাচার হয়েছে তার প্রমাণ কোথায়? ওসি বললেন, ম্যাডাম, যতটা সিসিটিভি দেখলাম আর মিস্টার সামন্ত যা বললেন, আমার অন্তত খুব একটা অসঙ্গতিপূর্ণ কিছু লাগছে না। মেডিকেল রিপোর্ট না আসা অবধি আমরা অ্যারেস্ট করছি না। আপনারা সকলে বাড়ি যেতে পারেন। আগে মেডিকেল রিপোর্ট আসুক, বাকি আলোচনা তারপর হবে।
আজকের পর্ব এই পর্যন্তই থাক। অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।